দর্শক, নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতাদের আনিয়ে চ্যানেল 24-এর এই যে বিশেষ আয়োজন, তাতে সংবাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। তিনি প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। জনাব ফারুক ওয়াসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আজকে সকাল থেকে আসলে এই নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি একরকম সহমর্মিতা জানানোর চেষ্টা হিসেবে আমরা সংবাদের বিভিন্ন অংশে প্রচার করছি। তো শুধু আমি কেন, আমার বাবা মারাও আসলে ছোটবেলার থেকে ফিলিস্তিনিদের উপরে নির্যাতন দেখে আসছে। অনেকবার যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু কোনোদিন যুদ্ধ থামেনি। নির্যাতিত ফিলিস্তিনিদের তারা কি কখনো এখান থেকে মুক্তি পাবে না? ফিলিস্তিন মুক্তি পাওয়ার প্রশ্নটা কেবলমাত্র ফিলিস্তিনিদের উপর ছেড়ে দিলে সেই চিত্র হতাশাজনক হবে, যেটা এখন হচ্ছে। আসলে এখানে বিষয়টা শুধু ফিলিস্তিন বনাম ইসরায়েল না, গোটা পৃথিবী কন্ট্রোলের জন্য যে আয়োজন পশ্চিমা পুঁজিবাদ, তাদের সামরিক শক্তি তারা করছে, তার ক্ষেত্রে একটা বড় বাধা আপনারা রূপকথার গল্পে দেখেছেন, সায়েন্স ফিকশনে দেখেছেন যে ছোট্ট একটা ট্রাইব তারা বিরাট একটা এম্পায়ারকে ধ্বংস করে দিচ্ছে বা তার বিরুদ্ধে লড়াই করছে। প্যালেস্টাইন হচ্ছে সেই দেশ যে আমেরিকা, ইসরায়েলের এবং তাদের যে পশ্চিমা শক্তি তারা যেভাবে দুনিয়াকে সাজাতে চায়, তাদের সম্পূর্ণ কন্ট্রোল নিতে চায়, তার পথে এই বাধা হচ্ছে কিন্তু প্যালেস্টাইন। কারণ আপনি আজকে প্যালেস্টাইনের যে অবস্থান, এই অবস্থানটা তো 1947 সালে ব্রিটেন যখন চার্চিল প্যালেস্টাইনকে এখানে প্রতিষ্ঠিত করে এবং সেই প্যালেস্টাইনের চার্চিলের যে সন্তান আজকে পালন করছে আমেরিকা, সে তার মূল জায়গাটাই ছিল মধ্যপ্রাচ্যে একটা সামরিক খুঁটি, কলোনিয়াল খুঁটি হিসেবে পাহারা দেওয়া। কারণ এর সম্পদ রয়েছে, এর ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে, এবং বিশেষ করে যে পানামা খাল দিয়ে দুনিয়ার একটা বড় অংশের বাণিজ্য হয়। আপনি 150 বছর আগে, 200 বছর আগে ইউরোপিয়ানদের আফ্রিকা বা ভারত উপমহাদেশে আসতে গেলে বা প্যাসিফিক ইয়াতে আসতে গেলে তারা যেই পর্যন্ত ঘুরে আসতে হতো, পানামা খালের কারণে সেটা করতে হচ্ছে না। কিন্তু সেই পানামা খাল তারা ঝুঁকিপূর্ণ, কারণ এই পানামা খালের উপর কন্ট্রোল তারা হারাতে পারে কোনো সময়। ফলে তাদের এখন দরকার গাজাকে উপর দিয়ে আরেকটা খাল তৈরি করা, যার মধ্যে দিয়ে তারা তাদের এই সামরিক এবং বাণিজ্যিক সমস্ত যাতায়াতগুলো তারা করবে। এবং যতক্ষণ ওই মাটিতে ফিলিস্তিনিরা রয়েছে ততক্ষণ তো তারা এটা করতে পারে না। তো তারা প্রথমে চেয়েছিল উদ্বাস্তু করতে, কিন্তু ফিলিস্তিনের উদ্বাস্তু হতে রাজি না। এখন তারা সম্পূর্ণভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করে দিতে। আপনি দেখবেন যে এই একই ঘটনাগুলো আমাদের অঞ্চলেও রয়েছে, যে বাংলাদেশের উপর দিয়ে যাতায়াতের জন্য অনেক কাজ হয়েছে, যার আমাদের রাজনীতি, আমাদের দেশ, গণতন্ত্র ওলটপালট হয়ে যাচ্ছে ওই একটা জায়গায়। তাহলে সেভেন সিস্টার্সের দিকে যাওয়ার কথা বলছেন, সেই দিকটার কথা আসতে পারে। তো একই রকম জিনিসটা আপনি প্যালেস্টাইন দেখেন। প্যালেস্টাইন হচ্ছে যে কোনো মুক্তিকামী জাতির জন্য একটা শিক্ষা। তারা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই না করে তাহলে তার পরিণতি হবে প্যালেস্টাইনের মতো। কিন্তু ফারুক ওয়াসিফ, আপনি যেটা বলছেন যে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো রয়েছে, আরব দেশগুলোর ভূমিকা এক্ষেত্রে কেমন আপনার কাছে মনে হয়েছে? তাদের তো অন্তত পাশে থাকবার কথা ছিল। আসলে আমরা আরব বললে তো কোনো স্থায়ী ব্যাপার নাই। একটা আরব ছিল যেটা জাহেলিয়াতের যুগের আরব, যে আরব ছিল রোমান সাম্রাজ্যের অধীনে, এবং রোমানরা সেখানে বসে আরব শাসন করত। তার বিরুদ্ধেই কিন্তু ইসলামের যে প্রথম বিদ্রোহ, সেটা কিন্তু রোমানদের বিরুদ্ধেও ছিল। কারণ ওই অঞ্চলটা রোমান সাম্রাজ্যের একটা হস্তক্ষেপের মধ্যে ছিল। তারা ওইটা লুজ হচ্ছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে থেকে কিন্তু এই রোমানদের বিরোধিতা হচ্ছিল। তারই সেরা প্রতিনিধি হিসেবে তিনি আরবকে মুক্ত করলেন। তো আরব এক সময় বন্দী ছিল, আরব মুক্ত হয়েছে, আরব আবার বন্দী হচ্ছে। এবং আরবের যে শাসকরা, তারা চারপাশে যেটা রয়েছে, আপনি দেখবেন মিশর, সেখানে ইসরায়েলপন্থী একটা জেনারেল সিসি সরকার। সৌদি আরব, সেখানেও এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তারা তেমন কিছুই করে নাই। জর্ডান তো পুরোপুরি ইসরায়েলের দাসত্ব করে যাচ্ছে, তার উপর দিয়ে ইরানে হামলা হয়। সিরিয়া, সেটাকে তারা তুরস্ক এবং যুক্তরাষ্ট্র মিলে, ইসরায়েল মিলে ভাগাভাগি করে ফেলছে। সেখানে আল কায়দা সমর্থিত একটা গোষ্ঠী সিরিয়ার দামেস্কে তারা ক্ষমতায় বসেছে। লেবাননকে, বিদ্রোহী লেবানন, তাকে ক্রমাগত আহত করা হচ্ছে যাতে ফিলিস্তিনের পাশে কেউ আসতে না পারে। ফলে আমরা যে আরব বলতে যে একটা সাহসী, যে একটা সরল, যে একটা তীব্র আত্মসম্মানওয়ালা একটা জাতি আমরা চিনতাম, সে আরব রয়েছে কোথায়? সে আরব কিন্তু প্যালেস্টাইনে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আপনি যে
যে আরব লড়াই করত, যে আরব সাম্যের পক্ষে থাকতো, যে আরব হচ্ছে মানুষের শান্তির জন্য দাঁড়াতো, গোটা পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি এবং সভ্যতা এনেছিল, সেই সভ্যতার প্রতীক প্রতিনিধি আজকে কিন্তু গাজা এবং ইয়েমেন। আপনি ইয়েমেনে যান, ইয়েমেনও কিন্তু লড়াই করছে। ফলে দুইটা আরব রাষ্ট্র লড়াই করছে, একটা হচ্ছে গাজা প্যালেস্টাইন, আর একটা হচ্ছে ইয়েমেন। যুক্তরাষ্ট্র এখন ইয়েমেনে কিন্তু বড় হামলা, কিছুদিন আগে তো তথ্য ফাঁস হয়ে গেল, কিন্তু তারা এই মুহূর্তেও, তারা প্রতি মুহূর্ত হচ্ছে ইয়েমেনে কিন্তু বিমান হামলা চালাচ্ছে। ইয়েমেন প্যালেস্টাইনকে সত্যিকারভাবে যদি কেউ সাহায্য করে থাকে এখন, সেটা কিন্তু ইয়েমেন। তারা এখান থেকে ক্ষেপণাস্ত্র ছুটছে। আমরা যেটা বলতে চাই, যেটা যুক্তরাষ্ট্র যে কাজটা এবং ইসরায়েল যে কাজটা করতে চাচ্ছে, সেটাকে একটা যুদ্ধ বলা যাবে না, যেটা হচ্ছে ন্যাশন এন্ডিং ওয়ার। মানে আমি এমন এক যুদ্ধ যার মধ্যে দিয়ে একটা জাতিকে আমি ধ্বংস করব, একটা রেজিমকে না। কিন্তু যে ইরানের এই রেজিমটা চলে গেলে আমেরিকা ঠান্ডা হয়ে যাবে, বা ইয়েমেনে যারা এখন ইয়েমেন শাসন করে যে হুতি গোষ্ঠী, তারা চলে গেলে কি যুক্তরাষ্ট্র ঠান্ডা হবে? তা কিন্তু আসলে না। আমরা দেখেছি যে ইরাকে সাদ্দামের অপসারণে তারা থামে নাই, কিন্তু পুরো ইরাক অ্যাজ এ নেশন তারা ধ্বংস করে দিয়েছে। প্যালেস্টাইন অ্যাজ এ নেশন তারা ধ্বংস করছে, ইয়েমেন অ্যাজ এ নেশন তারা ধ্বংস করতে যাচ্ছে। ইরানকে তারা হামলার তীব্র সম্ভাবনা দেখা যাচ্ছে যদি ইরান তার পরমাণু কর্মসূচি একেবারে বন্ধ না করে। এখন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা সরাসরি আলাপ করতে চায়, ইরান বলছে সরাসরি আলাপে কাজ হয় নাই অতীতে, তারা পরোক্ষ আলাপে মধ্যে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ঠিক হামলার যে প্রস্তুতিটা ছিল, সেটা চীন এবং রাশিয়ার এক ধরনের হস্তক্ষেপ দেখা যাচ্ছে। কারণ 2 দিন আগেই রাশিয়ান ডুমা, ওদের যে সংসদ, তারা ইরানের সঙ্গে 20 বছরের একটা স্ট্র্যাটেজিক চুক্তি করেছে। মস্কোতে আবারও চায়না, রাশিয়া এবং ইরানের প্রতিনিধিরা তারা সেখানে মিলিত হয়েছে। ফলে ইরানকে হামলা করলে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যাবে। তার ফলে গোটা বিশ্ব অর্থনীতি একটা ভয়ঙ্কর ধাক্কার মধ্যে পড়বে। একদিকে তো ট্রাম্পের যে শুল্ক আরোপ, তার মধ্য দিয়ে গোটা পৃথিবী মুক্তবাজার অর্থনীতি একটা ধ্বংসের ওলটপালট একটা অবস্থার মধ্যে গেছে। তারপরে এটা তারা সহ্য করতে পারবে কিনা। তো আমাদের কনসেপ্টটা এই জায়গায় আনতে হবে যে এইটাকে একটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ, এটাকে একটা গণহত্যা শুধু না, এটা একটা জাতি ধ্বংসকারী যুদ্ধ। এই জাতি ধ্বংস মানে প্যালেস্টাইনি জাতি পৃথিবীতে থাকবে না। এথনিক ক্লিনজিং যেটাকে আমরা, এথনিক ক্লিনজিং কিন্তু অনেক ছোট আকারে হয়। এথনিক ক্লিনজিং আপনি মায়ানমারে হয়েছে, তারা একটা দেশে চলে গেছে এবং তারা সংখ্যা গোষ্ঠী, যতদিন একটা ছোট প্যালেস্টাইনি গোষ্ঠীও থাকবে, ততদিন কিন্তু দাবি থাকবে যে প্যালেস্টাইন আমার, জেরুজালেম আমার। আমি যেটা একটু বোঝার চেষ্টা করছিলাম যে পুরো বিশ্বব্যাপী সাধারণ মানুষ এক, ফিলিস্তিনিদের পক্ষে এক, কিন্তু কোনো কি লাভ হবার সুযোগ নেই এখান থেকে? মানে আমরা আসলে কি করতে পারি সাধারণ মানুষ? মানে আসলে সাধারণ মানুষের মানে পণ্য বয়কট হচ্ছে, প্রতিবাদ বয়কট, এগুলোতে আসলে যে লাভ হচ্ছে না, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার রয়েছে। দুইটা পদ্ধতি। একটা হচ্ছে যে আমরা দেখেছি যে প্যালেস্টাইন বড় লড়াইগুলো করতে পেরেছিল যখন পশ্চিমারা তার সঙ্গে শান্তি চুক্তি করতে রাজি হয়েছিল, 2 স্টেট সলিউশনে রাজি হয়েছিল। সেটা হচ্ছে ইয়াসির আরাফাতের সময়, যখন পিএলও তারা সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করে পৃথিবীতে তাদের একটা সমর্থন তৈরি করেছিল। দেশে দেশে তাদের পক্ষে তারা জনমত শুধু না, প্রতিষ্ঠান, গণমাধ্যম, বুদ্ধিজীবী, রাজনৈতিক গোষ্ঠীকে তারা পক্ষে আনতে পেরেছিল। সেটা ছিল একটা গ্লোবাল অ্যালায়েন্স। আজকে কিন্তু হামাস একা, এটা একটা বড় সমস্যা যে হামাসের প্রতি সমর্থন হয়তো অনেকের নাই, কিন্তু ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে। কিন্তু ফিলিস্তিনে যদি ফিলিস্তিনের নেতৃত্বের প্রতি গোটা বিশ্বের জনমতের সমর্থন না আসে, তাহলে সেটা বড় আকারে প্যালেস্টাইনের পক্ষে যাচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশেও আমরা অনেক মিছিল করছি। তার মানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের সরকার বা বিশ্ব সম্প্রদায় তারা কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতাটা স্বীকার করে নেওয়া ভালো। মানে এখানে আজকে তারা ব্যর্থ, কালকে সফল হবে এই আশা আমরা কিন্তু দেখি না। তার মানে দাঁড়াচ্ছে যে আপনাকে একটা নতুন মেরুকরণ, নতুন রকম বিশ্বজোট গঠন করতে হবে। আপনার প্রতিটা দেশকে, যে দেশগুলো মনে করে যে আমি প্যালেস্টাইনের পক্ষে থাকব, যে জনগণ মনে করে, তাকে তার দেশকে প্যালেস্টাইনের পক্ষে আনবার জন্য ইসরায়েলের বন্ধু বা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে হবে। ইসরায়েলকে আমি মেনে নিয়ে একই সঙ্গে প্যালেস্টাইনকে আমি মেনে নিতে পারি না আসলে। ফলে আমরা যার যার দেশকে যতটা আমরা মুক্ত করতে পারবো, যতটা আমরা হচ্ছে পশ্চিমা খপ্পর থেকে আত্মমর্যাদার সঙ্গে আমরা সবার সঙ্গে সম্পর্ক রাখবো, আমরা ব্যবসায়িক অংশীদার হব, কিন্তু আমরা লক্ষ কোটি লোকের মিছিল করলেও যুক্তরাষ্ট্র নড়বে না।
কিন্তু আপনার অর্থনীতি যদি সবল হয়, আপনার ডেমোক্রেসি যদি সবল হয়, আপনার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কিন্তু ওই দেশটাকে তারা গণ্য করতে বাধ্য হবে। আমাদের দেশ থেকে এক সময় অনেক রকম সমর্থন গিয়েছিল। আজকের দুনিয়ায় ঠিক জিনিসটা যুদ্ধের ময়দানে সমর্থন দিয়ে বা যোদ্ধা পাঠিয়ে এটা শেষ হবার না। আপনাকে সৌদি আরবকে বাধ্য করতে হবে। আপনি সৌদি আরবের সঙ্গে আমাদের যে যোগাযোগ, সেই সম্পর্ক থাকবে, কিন্তু আমরা কিন্তু সংযোগগুলি বৃদ্ধি করে আরো সংযোগগুলো বৃদ্ধি করা এবং এই জনমতটা তৈরি করা যে আমাদের দ্বারা আমরা সৌদি আরবে শ্রমিক পাঠাই, কিন্তু আমরা কিন্তু তাদের দেশে ডলারও পাঠাই। আমরা হজে যাই, আমরা ধর্মীয় পর্যটনে যাই, আমরা সেই প্রত্যাশা। তো সেই জায়গাগুলোতে আমাদের তো নিজস্ব বার্গেনিং এর জায়গা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব ফারুক প্যাসিকুয়ের সাথে, পিআইবির মহাপরিচালক, এবং আমরা কথা বলছিলাম ফিলিস্তিন ইস্যুতে নিয়ে। এবং